ভারত পাকিস্তান সংঘাতের সবশেষ খবর এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে আছেন আমাদের সহকর্মী সতীর্থ কর্মকার। আপনার একটা প্রতিবেদন কিন্তু সতীর্থ আমরা দেখছিলাম, ভারত পাকিস্তান সীমান্ত উত্তেজনার সবশেষ খবর তোমরা জানতে চাই। সেই সঙ্গে আপনার কাছে জানতে চাই যে এই যে 13 ভারতীয় নিহতের খবর আমরা শুনেছি এখন পর্যন্ত, সেখানে পাকিস্তান অংশে আসলে হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত আপনার কাছে আছে কিনা, এবং মোদির এই যে নেতৃত্বে সর্বদলীয় বৈঠকে কি সিদ্ধান্ত হলো? পাকিস্তানে ভারত যে পাল্টাপাল্টি হামলা করছে, অর্থাৎ সীমান্তে যে হামলা চলছে, সেখানে গতকালকের পরে গতকালকে মধ্যরাত থেকে আজকে পর্যন্ত পাকিস্তানে কেউ নতুন করে নিহত হয়েছে কিনা এ নিয়ে পাকিস্তানের কোনো সংবাদ মাধ্যম কোনো প্রতিবেদন করেনি। এবং আমরা দেখেছি যে গতকালকেও যতগুলো খবর আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে সেগুলো সবই পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের লোকাল সাংবাদিকদের বরাতে তারা প্রকাশ করেছে, রয়টার্স থেকে শুরু করে সবাই। সুতরাং আজকে এখনো পর্যন্ত ভারতের হামলায় পাকিস্তানের তরফে হতাহতের কোনো সংখ্যা আমরা এরকম এখনো পর্যন্ত জানা যায়। আপনি যে সর্বদলীয় বৈঠকের কথা বললেন, সেখানে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে শতাধিক নিহত হয়েছেন, কিন্তু গতকালকে বিষয়টি ছিল 70 জন সন্ত্রাসী নিহত হয়েছে। আজকে বলা হচ্ছে শতাধিক নিহত হয়েছে। এর মধ্যে বেসামরিক নাগরিক আছে কিনা, নাকি এই শতাধিকই আসলে সন্ত্রাসী, এই বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে পরিষ্কার হয়নি। বৈঠকে আরও যেটি বলা হয়েছে আজকের, যে এই গতকালকের যে হামলাটি, সেই হামলাটির কারণ নাকি ভারত তার সার্বভৌমত্ব এবং সুরক্ষার জন্য করেছিল। এবং আজকে বৈঠকের পর সব দলের কাছে জানতে চাওয়া হয়েছে যে এই নিয়ে তাদের সমর্থন আছে কিনা। সর্বদলীয় সমর্থনের ভিত্তিতেই আসলে ভারত সিন্দুর অভিযানটি আসলে চালিয়েছিল গতকালকে। আর শেষ যে প্রশ্নটি করলেন সেটি হচ্ছে প্রশ্নটি ছিল যে আসলে মোদির নেতৃত্বে সর্বদলীয় বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে। এখনো পর্যন্ত সিদ্ধান্ত এটি আছে যে ভারতের যে নৌ, আকাশ এবং বিমান ব্যবস্থা, সেটিতে সব ধরনের সতর্কতা রাখা হচ্ছে, জোরদারে মহড়া চলছে এবং যে কোনো সময় পাকিস্তান হামলা করতে পারে এরকম একটি আশঙ্কা থেকে আসলে সর্বদলীয় বৈঠকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে যে সর্বোচ্চ সতর্কতা রাখা হবে। এবং গতকালকে থেকে আমরা দেখেছি যে ভারতের বেশ কয়েকটি অঞ্চলে সামরিক মহড়ার সাথে সাথে জনসাধারণকেও আসলে ব্ল্যাক আউটের প্রস্তুতি নিতে বলা হচ্ছে, তাদেরকেও আসলে মহড়ায় অংশগ্রহণ করতে বলা হয়েছে যে কোনো সময় আসলে পাকিস্তান হামলাটি করতে পারে। আপনি অপারেশন সিন্দুরের কথা বলছেন, অপারেশন সিন্দুর নিয়ে আমরা অনেক মানুষের অনেক ধরনের মতামত, আলোচনা, সমালোচনা দেখতে পাচ্ছি। এই অপারেশন সিন্দুরের জবাবে পাকিস্তানের আসলে পাল্টা হামলার আশঙ্কা কিন্তু ক্রমশ বাড়ছে। অনেকে কিন্তু আশঙ্কা করেছেন যে ভারত যেহেতু এই অপারেশন সিন্দুর পরিচালনা করেছে, পাকিস্তান নিশ্চয়ই হাত গুটিয়ে বসে থাকবে না। তো সেই জায়গা থেকে ভারতও নানা সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে, আপনিও বলছিলেন। এটি আসলে আমাদের যারা বাংলাদেশিরা রয়েছে আমাদের অঞ্চলের জন্য কতটা ঝুঁকিপূর্ণ বলে মনে হয়? প্রথমত পাকিস্তান পাল্টা হামলাটি করবে কিনা, করলে সেটি লক্ষ্যবস্তু কোনটা হবে, তারা হামলাটি কোথায় করবে, তার উপরে আসলে এর অগ্রগতি নির্ভর করে। কারণ গতকালকে ভারত যে হামলাটি করেছিল অপারেশন সিঁদুর, সেটি করেছিল জঙ্গি আস্তানাতে। তাদের বক্তব্য অনুযায়ী তারা বলছে যে সন্ত্রাসীদের ওপর হামলা হয়েছে। অন্যদিকে পাকিস্তান দাবি করেছে যে না, হামলাটি হয়েছে সিভিলিয়ানদের ওপর, বেসামরিক স্থাপনায় হামলা হয়েছে, শিশু এবং নারীরা মারা গেছে। এবার পাল্টা হামলায় পাকিস্তান যদি আসলে হামলা করে ভারতের বেসামরিক স্থাপনায়, তাহলে আসলে পরিস্থিতিটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিন্তু পাকিস্তান যদি রিটেলিয়েশনটি শুধুমাত্র ভারতীয় সেনা বেস এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিচ্ছিন্ন কয়েকটি জায়গায় হামলাটি সীমাবদ্ধ থাকে, অর্থাৎ ক্যাজুয়ালিটির মধ্যে বেসামরিক নাগরিকরা না পড়েন, তাহলে এসকেলেশনটি বড় ধরনের জায়গায় যাবে এমন আশঙ্কা করা যাচ্ছে না। এবার যেটি জানতে চাচ্ছেন যে এই দুটি দেশের বৈরিতার কারণে অন্যান্য দেশ ক্ষতিগ্রস্ত হবে কিনা, খুব স্বাভাবিক বাংলাদেশ খুব স্বাভাবিকভাবেই যে দক্ষিণ এশিয়ার দুটি দেশ, দুটি পরমাণু শক্তিধর দুটি দেশ যখন যুদ্ধের মহড়া দিচ্ছে, উত্তেজনা বাড়ছে, তখন তার প্রভাব তো পার্শ্ববর্তী দেশে কিছুটা পরেই। সেক্ষেত্রে আসলে দক্ষিণ এশিয়ার রাজনীতি, মধ্য এশিয়ার রাজনীতি একটি মেরুকরণের আভাস পাওয়া যাচ্ছে। তার কিছুটা আসলে অংশীদারিত্ব বাংলাদেশের উপরে এসে বর্তাবে। কারণ যদি বিষয়টি এমন হয়, আমরা যদি ধরে নিই যে পাকিস্তানও একটি ভয়ঙ্কর অ্যাটাক করলো ইন্ডিয়ার রিটালিয়েশনের জন্য, তখন তো আসলে ভারতেও এক ধরনের যুদ্ধের প্রস্তুতি বলেন বা এক ধরনের কিছু নেওয়া শুরু করবে। আমরা কিন্তু দেখেছি যে যুক্তরাষ্ট্র দুই পক্ষকেই আসলে যুদ্ধ থামাতে বলছে, চীনও দুই পক্ষের পাশে অবস্থান করছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের পর আজকে ভারতে এসেছেন। এই যে তিনটি দেশ, তারা যে দুই দেশের মধ্যে সমঝোতা করার চেষ্টা করছে, এটি কিন্তু ইঙ্গিত দেয় যে যদি সংঘাতটি বাধে তাহলে মিত্র শক্তিরা মেরুকরণ হবে, বিভিন্ন ব্লগে ভাগ হবে। সেখানে আমেরিকা কার পক্ষে অবস্থান নেয়, ইরান কার পক্ষে অবস্থান নেয়, এবং বিশেষ করে প্রতিবেশী দেশ বাংলাদেশ, আমাদের ভূমিকাটি কি হয়। আপনি যদি খেয়াল করে দেখেন যে গতকালকের যে হামলা হয়েছে, সেই হামলাটিকে আমরা নিন্দা জানাই কিনা বা পাকিস্তানের পাল্টা আঘাত করা উচিত, এ বিষয়ে কিন্তু আমরা কোনো বিবৃতি দেইনি আমাদের দেশের তরফ থেকে। সুতরাং বাংলাদেশের জন্য তখন একটি পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে যে তারা আসলে কোন অবস্থানটি নিচ্ছে। তারা ভারতের এই সন্ত্রাস বিরোধী অবস্থানকে সমর্থন করে, নাকি
তারা বিশ্বাস করে যে পাকিস্তানের উচিত, যেহেতু বেসামরিক নাগরিকদের উপর হামলা হয়েছে, পেহেলগামে হামলায় কোনো ধরনের প্রমাণ দেখানো হয়নি, এটি পাকিস্তানের সার্বভৌমত্বের প্রশ্নে পাকিস্তানের উচিত ভারতকে রিটেলিয়েট করা। সুতরাং বাংলাদেশের কূটনৈতিক অবস্থান কি হচ্ছে তার উপরে আসলে প্রভাবটি পড়বে। তবে বাণিজ্যের যে বিষয়টি আসলে ভারত পাকিস্তানের মধ্যে চলছে, এটির প্রভাব সরাসরি বাংলাদেশে আপাতত পড়ার সম্ভাবনা নেই, কারণ ভারত বাংলাদেশের বাণিজ্যিক উত্তেজনা তো চলছে, একটি তো দুই দেশের মধ্যে একটু ঠান্ডা সম্পর্ক আছেই। সেখানে ভারত পাকিস্তানের দ্বন্দ্ব শুরু হলে বাংলাদেশ বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হবে বাণিজ্যিক দিক থেকে, এটি আসলে ধরে নেওয়ার কোনো কারণ নেই। তবে কূটনৈতিক জায়গা থেকে, কূটনৈতিক ব্যালেন্সের জায়গা থেকে হয়তো সব দেশই তার মতো করে অবস্থান নিতে হবে এবং এক ধরনের বিভাজন বা এক ধরনের দলাদলিত তখন তৈরি হওয়ার সুযোগ আছে। মিম, আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা করছিলেন। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে ভারতের এই যে অপারেশন সিন্দুরে হতাহত এবং বিমান ড্রোন ভূপাতিত নিয়ে পাল্টাপাল্টি কিন্তু বক্তব্য আমরা গণমাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি, এগুলো আসলে কিসের ভিত্তিতে তারা দাবি করছে, কিংবা এই যে দাবি তাদের, এই দাবির সত্যতাই বা আসলে কতটুকু? মিম, আপনি জানবেন যে দক্ষিণ এশিয়ার যারা গণমাধ্যম আছে, বিশেষ করে পাকিস্তান এবং ভারত, তাদের মধ্যে যেমন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশেরও একটি প্রবণতা আছে, তেমন প্রোপাগান্ডা ছড়ানোর একটি ব্যাপক আছে। আমরা গতকালকে থেকে যত খবর দেখেছি তার থেকে বেশি খবর দেখেছি ফ্যাক্ট চেকিংয়ের। আপনি জানবেন যে রয়টার্স, বিবিসি, স্কাই নিউজ, এরা যখন ইন্ডিয়া পাকিস্তানের কোনো খবর দিচ্ছে, তারা খবরটি দিচ্ছে ওখানকার স্থানীয়দের বরাতে, অর্থাৎ কাশ্মীরের রয়টার্সের যে সূত্র, সেই সূত্রের বরাতে রয়টার্স খবরটি দিচ্ছে। সুতরাং সেখানে ওই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর আর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সূত্রের উপর নির্ভর করছে খবরগুলো। আপনি দেখবেন যে দুই দলের মধ্যে, দুই দেশের মধ্যে যে মূল দ্বন্দ্বটি, একজন বলছে 26 জন বেসামরিক নাগরিক মারা গেছে, গতকালকে ভারত বলছিল 70, আজকে বলছে শতাধিক সন্ত্রাসী মারা গেছে। এই যে সংখ্যাটি, যারা মারা গেছে তাদের পরিচয়টি, এটি আসলে দুই দেশের গণমাধ্যম তাদের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করছে, ঠিক এ কারণেই যাতে তাদের অভিযানটি জাস্টিফাইড হয়, যাতে ভারত বলতে পারে আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধেই অভিযান চালিয়েছি, এবং অন্যথায় পাকিস্তান এই দাবিটি করছে। শিশুও ছিল যাদেরকে হত্যা করা বা নিহত হয়েছেন যারা। মিম, গতকালকে বাংলাদেশ সহ আন্তর্জাতিক অনেক গণমাধ্যমে করাচি থেকে, ইসলামাবাদ থেকে পাকিস্তানের যে সাংবাদিকরা সংযুক্ত হয়েছেন, তারা যে ফুটেজগুলো দেখিয়েছেন, আমরা দেখেছি যে এই ধরনের ফুটেজ, এই ধরনের আলামত আছে যে গেল দিনের হামলায়, অর্থাৎ অভিযান সিন্দুরে বেশ কিছু বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এবং একটি বড় আলামত আপনি যদি খেয়াল করেন, হামলাটি কিন্তু শুধু পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হয়নি, হয়েছে পাঞ্জাবেও। পাঞ্জাবের সাথে কিন্তু আসলে জঙ্গিদের আস্তানা, পাঞ্জাবের বেসামরিক অঞ্চলে হামলা করা, এই জায়গায় আসলে ভারত যেটিকে বলার চেষ্টা করছে যে সেখানকার যে অবকাঠামোগুলো, মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, সেগুলোকে ব্যবহার করে আসলে জঙ্গিরা তাদের তৎপরতা করতো, সন্ত্রাসবাদীরা তাদের হামলার তৎপরতা নিত, সেজন্যই সেখানে হামলা করা হয়েছে। এটি যেমন তাদের ন্যারেটিভ, তেমন পাকিস্তানের যে স্থানীয়রা এবং পাকিস্তানের যে সূত্র, তারা কিন্তু প্রমাণ সহ, ছবি সহ দেখাচ্ছেন যে আসলে হামলাটি বেসামরিক স্থাপনায় হয়েছে, বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে। এই জায়গায় আসলে দুই দেশ দুই রকম করে তাদের তথ্য উপস্থাপন করছে, গণমাধ্যমও তাই করছে, শুধু এটি প্রমাণ করার জন্য যে দুই দেশের সরকার যে ন্যারেটিভটি এস্টাবলিশ করার চেষ্টা করছে, সেটি যেন ভুল প্রমাণিত না হয়। সুতরাং এই বিভাজন আছে যে বেসামরিক নাগরিকের প্রাণহানি হয়েছে নাকি সন্ত্রাসীদের প্রাণহানি হয়েছে। সতীর্থ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ভারত পাকিস্তানের সংঘাত নিয়ে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন স্টুডিওতে সহকর্মী সতীর্থ কর্মকার।